নবম দশমের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী থেকে নেট মুনাফা নির্ণয়ের একটি ধারণা দিব যে আমরা কিভাবে নেট মুনাফা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট আছো, তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের একটি প্রশ্ন যদি আমি বোর্ডে তুলি তাহলে সমাধান করার জায়গা বোর্ডে থাকবে না। অনেক বড় বড় প্রশ্ন, সমাধান অনেক বড়। এর জন্য আমি তোমাদেরকে আগেও দু একটা ক্লাসে আমরা নেট বিক্রয়, নেট ক্রয়, মোট মুনাফা নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় এ সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদেরকে পরিচালন ব্যয় সম্পর্কে ধারণা দিব। তার আগে আমি একটা শর্ট করি যে আমরা নেট মুনাফা নির্ণয় করা পর্যন্ত আমাদের কি কি দরকার। এখন শর্টটা আমরা সবসময় এভাবে করব। এখানে আমাদের টাকার ঘর তিনটা হবে, তিনটা টাকার ঘর হবে আর বিবরণের ঘর একটা হবে। এখানে আমরা বিবরণ আর এটা টাকা। এখানে কোনো ডেবিট ক্রেডিট হবে না, আমরা শুধু টাকাই লিখে রাখবো। এখন প্রশ্ন হতে পারে যে টাকার ঘর তিনটা কি জন্য লাগবে। আমাদের যখন আমরা লিখবো বেতন, এই ঘরে লিখবো। এখন বেতনের সাথে যদি আমার সমন্বয় থাকে সেই ক্ষেত্রে আমি বেতন এখানে লিখবো, এরপরে বকেয়া থাকলে বিয়োগ যোগ করবো, অগ্রিম থাকলে বিয়োগ করবো, বিয়োগ করে আমরা এই ঘরে লিখবো। এরপরে চূড়ান্ত ফলাফল আমরা এই ঘরে লিখবো। এর জন্য আমাদের টাকার তিনটা ঘর দরকার। এখন আমরা উপরে লিখবো প্রতিষ্ঠানের নাম, তারপরে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, তারিখ 31/12/2020। আর উপরে আমরা লিখতে পারি এক্স লিমিটেড আমরা লিখতে পারি, অথবা হানিফ ব্রাদার্স লিখতে পারি, যে কোনো একটা আমরা লিখতে পারি। এখন আমি ভিতরে যে আমরা মোট মুনাফা থেকে নেট মুনাফা পর্যন্ত আমাদের কি কি দরকার, আমরা প্রথমে এখানে লিখব বিক্রয়, নেট বিক্রয়। আর কি নেট বিক্রয়, এখানে নেট বিক্রয় লিখছি এই জন্য যে বিক্রয়ের সাথে আমার সমন্বয় থাকতে পারে, এই জন্য আমরা নেট বিক্রয় লিখছি। নেট বিক্রয় লিখে এই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো তৃতীয় ঘরে। মনে করো আমাদের নেট বিক্রয় আছে 1 লক্ষ টাকা। এরপর নেট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় জানতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা আমি আগের ক্লাসটিতে দেখিয়েছি, সেটাও তার ভিতর প্রারম্ভিক মজুরি পণ্য থাকবে, কড়াই থাকবে, কড়াইয়ের সাথে সমন্বয় থাকবে, এরপরে মজুরি, কুলির মজুরি, এরপরে যদি জাহাজ ভাড়া থাকে, আমদানি শুল্ক থাকে, আন্তঃপরিবহন থাকে, তারপরে জ্বালানি, কয়লা, তেল থাকে, এ জাতীয় খরচ, কারখানার ভাড়া, কারখানার খরচ যা আছে এটা। এখন আমার সাধারণত আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর কি দেব এটা আমাদের একটু জানা দরকার। সাধারণত কড়াইয়ের সাথে সরাসরি জড়িত, তোমরা মনে রাখবা
ক্রয়ের সাথে সরাসরি জড়িত যে খরচগুলো আছে এটা। আর যদি আমরা উৎপাদনশীল কোম্পানির হিসাব করি সেই ক্ষেত্রে উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যেগুলো, উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত খরচগুলো আমার এখানে আসবে। আর যেটা বিক্রয়ের সাথে জড়িত ওটা এখানে আসবে না খরচগুলো। এই জন্য আমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে প্রাথমিক মজুত পণ্য আনবো, এরপরে নেট ক্রয় আনবো। নেট ক্রয় নির্ণয় করার জন্য আমার করার সাথে যে সমন্বয়গুলো আছে আমি গত ক্লাসে দেখিয়েছি, এই জন্য আজ আর এটা দেখাবো না। এরপরে আমার মজুরি, তারপরে কুলির মজুরি থাকতে পারে, ডক চার্জ শুল্ক, আমদানি শুল্ক যেটা, এরপরে জ্বালানি থাকতে পারে, কারখানার ভাড়া, জাহাজ ভাড়া ইত্যাদি, এগুলো যেগুলো আছে মজুরি, এগুলো আমরা সব যোগ করে এই ঘরে নিয়ে আসবো আমরা নেট ক্রয়। তাহলে আমরা এখানে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ধরো 15,000 টাকা আমরা লিখলাম, এখানে লিখবো 15,000 টাকা। আর নেট ক্রয় লিখবো নেট ক্রয় ধরো 50,000 টাকা। আর অন্যান্য যে ব্যয়গুলো আছে মজুরি, কুলির মজুরি, এগুলো আমি যেটা বললাম আর কি সব মিলে আমি ওগুলো বিস্তারিত না লিখে লিখলাম অন্যান্য ব্যয়। ধরো এটা আছে 20,000 টাকা। এই যেটা হলো এটা হলো আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা আমরা যোগ করে আসতেছে 85,000 টাকা। এটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা থেকে আমি বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য, বাদ দিব সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা। এটা বাদ দেওয়ার পর এখানে আনবো আমরা 60,000 টাকা। এটা না হবে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এটা। এবার এটা থেকে আমরা এটা বিয়োগ করলে আসবো 40,000 টাকা। এটার নাম মোট মুনাফা, এটার নাম মোট মুনাফা। এখন তোমাদের খেয়াল করতে হবে যে মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমার কিছু পয়েন্ট, যেমন একটা নেট বিক্রয়, এরপরে আমার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর আছে প্রারম্ভিক মজুদ পণ্য, নেট ক্রয় আর অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় আমি কয়েকবার বলছি, মজুরি আছে, কুলির মজুরি আছে, জাহাজ ভাড়া, তারপরে ফুয়েল, কারখানার ভাড়া, কারখানার গ্যাস বিল থাকে, আমদানি শুল্ক, ডক চার্জ ইত্যাদি, এগুলো আর কি অন্যান্য ব্যয়। এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তখন আমরা মোট মুনাফা নির্ণয় করতে পারবো। এখন মোট মুনাফা নির্ণয় করার পর আমাদের কাজ হবে পরিচালন মুনাফা নির্ণয় করা। এখন পরিচালন মুনাফা নির্ণয় করার জন্য আমরা কি করব দেখো, আমরা এখানে লিখি মোট মুনাফা, মোট মুনাফা। মোট মুনাফা আমাদের ছিল 40,000 টাকা। এখন এটা থেকে বাদ দিব
বাদ পরিচালন ব্যয়। এটা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় আছে অনেকগুলা, আর প্রত্যেকটার সাথে সমন্বয় থাকতে পারে। আমরা যদি সবগুলো সমন্বয় যোগ বিয়োগ করতে যাই তাহলে অনেক হয়ে যাবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পরিচালন ব্যয়ের তালিকা দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবা। আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে বুঝাইতেছি যে এগুলো সচরাচর দরকার। যেমন বেতন, বেতন আছে ধরো 10,000 টাকা, এর সাথে যদি বকেয়া থাকে যোগ করবো, অগ্রিম থাকলে বিয়োগ করবো, যোগ বকেয়া 2,000 টাকা, তাহলে আসলে বেতন 12,000। আমরা এই সোজা লিখবো 12,000 টাকা। এই তিনটা ঘর এই জন্য। এরপরে আমরা লিখতে পারি ভাড়া, ভাড়া আছে 15,000 টাকা, 15,000 না, ভাড়া 24,000 টাকা বা অগ্রিম, অগ্রিম আছে 6,000 টাকা, তাহলে ভাড়া 18,000 টাকা। এভাবে করে আমরা লিখব। যতগুলো পরিচালন ব্যয় আছে যদি সমন্বয় থাকে তাহলে আমরা বকেয়া হলে যোগ করব, অগ্রিম হলে বিয়োগ করব। এখন বলতে পারো পরিচালন ব্যয়গুলো কি? পরিচালন ব্যয় আসলে পরিচালন ব্যয়টা হলো অফিস খরচ। কি? অফিস খরচ এবং বিক্রয়ের সাথে যেগুলো জড়িত এ জাতীয় খরচ আছে পরিচালন ব্যয়। যেমন বেতন, বেতন সাধারণত আমরা অফিসে যে কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে দিই বেতন। আর কারখানা অথবা বিক্রয়ের সাথে সরাসরি জড়িত, করার সাথে জড়িত যে শ্রমিকগুলো থাকে তাদেরকে দিয়ে থাকি আমরা মজুরি। এর জন্য মজুরি যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর, আর বেতন আসবে পরিচালন ব্যয়। এরপরে আছে অফিস খরচ। অফিসে আর একটা খরচ থাকে, বিভিন্ন রকম কাগজপাতি কেনা লাগে, তারপরে মেহমান আসলে আপ্যায়ন করা লাগে, এ জাতীয় অফিসেরও একটা খরচ আছে। অফিস খরচটা আসতে পারে এখানে অফিস খরচ 3,000 টাকা। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা অনেক সময় দেখা যাচ্ছে যে পরিচিত কাস্টমার অথবা দামি কাস্টমার হলে সেই ক্ষেত্রে পণ্য বিক্রয় করে তার বাসায় দেওয়া হয়। বিশেষ করে ফার্নিচারের দোকানে ফার্নিচার তাদের নিজস্ব গাড়িটি করে বাসায় পৌঁছে দেয়। এই ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় থাকে বা বিক্রয় পরিবহন থাকে। বিদ্যুৎ খরচ, এটা অফিসের বিদ্যুৎ খরচ। তারপরে বার্তা প্রদান করা হয়। স্থায়ী সম্পদের মেরামত ব্যয় আছে, স্থায়ী সম্পদের অবচয় আছে, এর বীমা খরচ আছে, ভ্রমণ খরচ, প্যাকিং খরচ ইত্যাদি করে পরিচালন ব্যয়। কমিশন প্রদান, ব্যাংক চার্জ, যেগুলো ডাক ও দাম, বার্তা প্রদান ইত্যাদি পরিচালন ব্যয়গুলো আছে। এই পরিচালন ব্যয়গুলা আমরা এই পরিচালন ব্যয়ের ভিতর নিয়ে আসবো। সবগুলো আমার এখানে লেখা সম্ভব না, তোমরা এটা বই থেকে দেখে নেবে। এখন আমরা পরিচালন ব্যয় যে তিনটা লিখছি, এই তিনটা আমরা কি করব? 12 আর 18, 30 আর 3 33,000 টাকা। এটা আমরা এখানে লিখলাম 33,000 টাকা। এখন পরিচালন ব্যয়টা আমরা বিয়োগ করার পর যেটা থাকবে সেটার নাম পরিচালন মুনাফা। আমাদের থাকলো 7,000 টাকা। এটার নাম দিব আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এখনো আমাদের নেট মুনাফা হয় নাই। এখন নেট মুনাফা হওয়ার জন্য আমরা এর সাথে যোগ করব, যোগ অন্যান্য আয়। অন্যান্য আয় আমরা যোগ করব। ধরো অন্যান্য আয় 5,000 টাকা যোগ করলাম, তাহলে হইল 12,000 টাকা।
আমাদের যেমন অন্যান্য আয় আছে ওরকম কিছু অন্যান্য ব্যয়ও আছে। এখন অন্যান্য আয়গুলো কি হতে পারে? অন্যান্য আয়গুলো তোমাদের জানা দরকার। যেমন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, এরপরে বিনিয়োগের সুদ, ব্যাংকে জমাকৃত টাকার সুদ, প্রদত্ত ঋণের সুদ। প্রদত্ত ঋণ আর বিনিয়োগ সেম কথা, প্রদত্ত ঋণের সুদ। এরপরে বাড়ি ভাড়া আয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত লভ্য অংশ, এগুলো আছে অন্যান্য আয়। আবার খেয়াল করো অন্যান্য আয়গুলা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রদত্ত ঋণের সুদ, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ। তিনটা সুদ বা মুনাফা যেটাই বলো, তিনটা: বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ আর ব্যাংক জমার সুদ। এরপরে প্রাপ্ত কমিশন, প্রাপ্ত লভ্য অংশ আর বাড়ি ভাড়া আয়, অর্থাৎ উপভাড়া যদি থাকে এই জাতীয় বা বাড়ি ভাড়া দিয়ে থাকে এইটা। তাহলে আমার আটটা অন্যান্য আয়ের ভিতর আমার আটটা এন্ট্রি, এটা তোমরা মনে রাখবা। কি? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয় করে যেটা লাভ হবে এটা। এরপর বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, এই গেল চারটা। আর প্রাপ্ত লভ্য অংশ, প্রাপ্ত কমিশন, বাড়ি ভাড়া আয়, প্রাপ্ত বাট্টা, এই আটটা আছে অন্যান্য আয়। আমরা এটা যোগ করলাম। এরপরে আমরা বাদ দিব, বাদ অন্যান্য ব্যয়, যেগুলো উৎপাদন বা ক্রয়ের সাথে জড়িত সেগুলো আমরা দিছি বিক্রিত পণ্য ব্যয়ের ভিতর। আর অফিসের সাথে সংশ্লিষ্ট যেগুলো সেগুলো আমরা দিয়েছি পরিচালন ব্যয়ের ভিতর বা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, এগুলো বিক্রয়ের ভিতর দিয়েছি। এখন অন্যান্য আরো কিছু ব্যয় আছে, সে অন্যান্য ব্যয়গুলো যেমন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, আমরা আয়ের ভিতর নিয়েছি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, এখানে আনবো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। এরপরে আমরা পরিচালন অন্যান্য আয়ের ভিতর নিয়েছিলাম ব্যাংক জমার সুদ। ব্যাংকে যেমন আমার টাকা জমা থাকে তেমনি ব্যাংক থেকে কিন্তু আমার জমাতিরিক্ত উত্তোলনও থাকতে পারে, সেটার উপর যে সুদটা দিব এটা অন্যান্য ব্যয়। এরপরে ঋণের সুদ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি। তাহলে এখানে আমাদের পাঁচটা পয়েন্ট: একটা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি। অন্যান্য ব্যয় আমরা ধরি 2000 টাকা। তাহলে এটা বিয়োগ করার পর আমার থাকলো নিট লাভ, এটার নাম নিট লাভ। এই 2000 টাকা আমার নিট লাভ। এখন তোমাদের এই পয়েন্টগুলো বিশেষ করে মনে রাখতে হবে, আর পয়েন্টের ধারাবাহিকতা মনে রাখতে হবে যে কোনটা বাদ দিলে কোনটা থাকে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 10ম অধ্যায়ে এই সম্পর্কে আলোচনা আছে, তোমরা সেখানে আলোচনা দেখবা, বারবার পড়বা এবং খাতায় ছক করে এগুলো একটু লিখবা, তাহলে সুবিধা হবে। আমার পরামর্শ হলো হিসাব বিজ্ঞানের একটা উদাহরণের অঙ্ক তুমি ন্যূনতম 3 বার করে পড়বা, তাহলে তোমার আয়ত্তে এসে যাবে। আর হিসাব বিজ্ঞানের একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। একটা অঙ্ক যদি তোমার আয়ত্তে আসে যায় তাহলে তুমি একাধিক অঙ্ক করতে পারবে। তাহলে আজকে আমার এই ক্লাসে তোমরা মনোযোগের সাথে দেখবা। এরপরে যদি তোমাদের কোথাও কোনো সংশয় থাকে, বুঝতে সমস্যা থাকে, কমেন্ট করে আমাকে জানাবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় এটা বিস্তারিত লিখে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।